আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত ইসি। এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চান তারা। নির্বাচনের আগে বসবেন রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরদিন সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, ফেব্রুয়ারির প্রথম দিকেই ভোট আয়োজনে পুরোদমে প্রস্তুতিতে ইসি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ভোটারদের যে আস্থা সৃষ্টি, এটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন করতে সবার সহযোগিতা চেয়ে সিসি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। রাজনীতিবিদ, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা আমরা এমন এক মাসের একটা প্ল্যান করেছি। যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া। এই যে আমি যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা বলছি, এইটার বাস্তবায়ন আপনাদের উপর নির্ভর করছে। তিনি জানান, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, তবে সমর্থকদের ভোট দিতে বাধা নেই। আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বিচার না হওয়া পর্যন্ত। তারপর এই নিয়ে আমরা সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। নির্বাচনের মাস দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান সিইসি। মাস দুয়েক আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি সহ গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নির্বাচনের সময় লটারির মাধ্যমে রদবদল ও পোস্টিং করা হবে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও জানান, নির্বাচনী দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য মোতায়েন থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। পরে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডিসি, এসপি, ইউএনও এবং ওসি সহ নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তাদের লটারির মাধ্যমে পোস্টিং দেওয়া হবে। এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দিই। উপদেষ্টা আরও জানান, সব মিলিয়ে প্রায় 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে আগামী জাতীয় নির্বাচনে। আর 47,000 ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার জন্য কেনা হবে বডি ক্যাম। 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের উপর যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। মতভেদ থাকলেও দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে চাইলেন জনগণের সমর্থন। আর শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণার আশা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে প্রত্যাশিত রাষ্ট্র গঠিত হবে বলে মনে করেন নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিজয় শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে বিএনপি। শোভাযাত্রায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিলের আগে বক্তব্য রাখেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ। বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, আমাদের কোনো প্রভু থাকবে না বিদেশে। আমরা আশা করছি অতি দ্রুত নির্বাচন কমিশন দিন তারিখ ঠিক করে শিডিউল ঘোষণা করুক। এই সফলতা একদিনের অর্জন নয়, এই সফলতা 36 দিনের অর্জন নয়, এই সফলতা সার্বিক 17 বছরের আন্দোলনের।
অনুষ্ঠানে নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই এমন আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, সংস্কারের মধ্যে দিয়ে বাস্তবায়িত হবে বিএনপির 31 দফা। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে সংস্কার। আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই বিজয় শোভাযাত্রা দেশের 18 কোটি মানুষের মুক্তির মিছিল। রাজনৈতিক দলের সদস্যবৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এখন দরকার সুষ্ঠু রাজনৈতিক চর্চার। যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, আমাদের অবশ্যই মনে রাখা দরকার, ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউ নিরাপদ ছিলাম না। দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে, তাহলে নারী কিংবা পুরুষ, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আমরা কেউই নিরাপদ নই। আজকের এই বিজয় মিছিলের মাধ্যমে বিএনপি বার্তা দিচ্ছে, নির্বাচন সামনে রেখে জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের মধ্যে সুদৃঢ় ঐক্য জরুরি। পাশাপাশি দলের নেতাকর্মীদের থাকতে হবে পাহারাদারের ভূমিকায়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, পল্টন, ঢাকা। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে স্বস্তি এসেছে বিএনপিতে। তবে এই যাত্রায় কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশ পুনর্গঠনে ভোটাধিকার নিশ্চিত করা ও ফ্যাসিবাদের বিচারই এখন প্রথম কাজ। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশব্যাপী বিএনপির বিজয় শোভাযাত্রা থেকে এসব কথা বলেন নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের জেলা ও মহানগরে বিএনপির বিজয় শোভাযাত্রা অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারাও। শোভাযাত্রার পর সিলেটে কোর্ট পয়েন্টের সমাবেশে নির্বাচনের তারিখ ঘোষণায় স্বস্তির কথা জানান নেতারা। চট্টগ্রামের কর্মসূচিতে নেতাদের অভিযোগ, নির্বাচন ও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে উঠে পড়ে লেগেছে একটি পক্ষ। গণতন্ত্রের বিজয়ের পথে আমরা চলছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। এই পথে যারা বাধাগ্রস্ত করবে, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর রংপুরের সমাবেশ থেকে আশ্বাস মেলে প্রস্তাবিত সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতার। আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বানচাল করার। সরকারের ঘোষিত সময়ের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, তার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। রাজশাহীর আয়োজনে আত্মসমালোচনা করেন আরেক কেন্দ্রীয় নেতা। আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে জিয়াউর রহমানের দল। আমাদের সবাইকে সৎ থাকতে হবে, দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। বরিশালের শোভাযাত্রা পরবর্তী সমাবেশে নেতারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণার পর কাজ শুরু করেছে বিএনপি। আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জনগণের নির্বাচন হবে। জনগণের সরকার ছাড়া জনগণের অধিকার কখনো জবাবদিহি ছাড়া প্রতিষ্ঠা হয় না। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় ছিল বিএনপির শোভাযাত্রা। ডিবিসি নিউজ ডেস্ক। গতানুগতিক পদ্ধতির নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না মনে করে জামায়াত ইসলামী। নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সাধুবাদ জানালেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে দলটির। নেতারা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের ইতিহাসে তা মাইল ফলক হয়ে থাকবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণ মনে করে জামায়াত ইসলামী চিন্তা। অন্তর্বর্তী সরকারের জুলাইয়ের ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানাতে জামায়াত ইসলামের সংবাদ সম্মেলন। বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিল। জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবি ছিল সর্বমহলের। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার
পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয়। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান, সেটা মাধ্যমে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট। আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার এবং যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নিতে হবে। আমরা কিছুটা ইঙ্গিত এখানে দিয়েছি। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জুলাই ঘোষণাপত্র দিলে আরো ভালো হতো। আর পিআর পদ্ধতি নির্বাচন হলে তা দেশে মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করে জামায়াতে ইসলাম। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইলফলক হতে পারে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে নাগরিক পার্টি এনসিপি। তবে এই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিটি পাশ কাটানো হয়েছে বলে অভিযোগ তাদের। সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানায় এনসিপি। রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে প্রধান উপদেষ্টার দেয়া জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন। এই ঘোষণাপত্রের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে অনেক কিছুই বাদ পড়েছে। আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে। ৪৭কে এখানে উল্লেখ করা হয় নাই। আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে ৪৭, ৭১ এবং আমাদের ২৪-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ কার্যকরের পন্থা হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে। খোলাসা করে বলতে চাই যে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিতের জোর দাবি তোলে সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন নির্বাচন আয়োজনের কথা বলেন এনসিপি নেতারা। যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। পিআর পদ্ধতি ভালো হলেও তা নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের হত্যাকাণ্ড স্থান না পাওয়ায় ক্ষোভ জানান তিনি। প্রধান উপদেষ্টার ভাষণ এবং জুলাই ঘোষণাপত্র বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি রেজাউল করিম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে। দীর্ঘ সময় পর সরকার জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করায় একে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআর নিয়ে সংস্কার কমিশনে এজেন্ডা রাখা, কিন্তু ঐক্যমত্য কমিশনে আমাদের বারংবার প্রচেষ্টা সত্ত্বেও নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো এজেন্ডাই রাখা হয় নাই। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। দলের রাজনৈতিক পরিষদকে না জানিয়ে কক্সবাজার সফর করায় এনসিপির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়। এতে বলা হয়, ৫ই অগস্ট দলের কেন্দ্রীয় সদস্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস এবং জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কোনো পূর্বানুমতি না নিয়েই কক্সবাজার সফর করেছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে এর লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। জুলাই আন্দোলনের সময় কারাবন্দীদের জন্য রাষ্ট্রীয় তালিকা তৈরির আহ্বান জানিয়েছেন নির্যাতিতরা। এ সময় আইন উপদেষ্টা কারাবিধি সংস্কার নিয়ে কাজ করার আশ্বাস দেন। এদিকে কারাবিধি পরিবর্তনের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। বুধবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে জুলাই কারাবন্দীদের নিয়ে স্মৃতি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে যোগ দেন জুলাই আন্দোলনে কারাবন্দী রাজনীতিবিদ, সাধারণ জনগণ ও উপদেষ্টারা। এ সময় জুলাই আন্দোলনে যারা কারাবন্দী ছিলেন তাদের তালিকা তৈরির দাবি করেন বক্তারা। তুলে ধরেন জেলখানার নির্যাতনের বর্ণনা। এভাবে বেদের পেছনে ঝুলালো, পায়ের একেবারে এইটাতে
তারপরে আপনার এইখানে যে মাসেল এইখানে পিটায়, তারপরে সত্যিকার হচ্ছে আপনার বছরের নিতম্বে এখানে পিটায়, মানে ওদের একটা টেকনিক আছে তো কোন জায়গায় কি করবে, তারপরে এইখানে। অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক নেতারা কারাবিধি পরিবর্তনের দাবি জানান। নতুন সরকার এলে যেন আওয়ামী লীগের শাসনামলের মতো কালো অধ্যায় আর ফিরে না আসে, সে দাবিও তাদের। আমাদের জীবনে কালো দিন যেন আর ফিরে না আসে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কারাবন্দীরা সেই সুরক্ষা চাই। আর একটা সরকার আসলে রাজনীতির প্রতিপক্ষের অপরাধে যেন ওই কালো দিন আমাদের ভাগ্যে ফিরে না আসে। অন্তর্বর্তী সরকারের সময়সীমার মধ্যেই জুলাই কারাবন্দীদের তালিকা তৈরির আশ্বাস দেন আইন উপদেষ্টা। আর যারা আন্দোলনে একসাথে লড়াই করেছে তাদের ঐক্যবদ্ধভাবে জুলাইকে মনে চিরস্থায়ী করে রাখার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। জিনিসগুলো যারা জুলাইয়ে কারায় ছিলেন তাদের বর্ণনা এবং যারা ওই রকম নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারের হাতে তাদের সকলের বর্ণনা নিয়ে তালিকা নিয়ে এটা কিভাবে সংগ্রহ করা যায় আমরা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদে আলোচনা করব। যেটা দিলাম সেটা করব। একটা হচ্ছে আমরা আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘর রাখার ব্যবস্থা করব। আর সেকেন্ড হচ্ছে আক্তার যদি মনে করে এটা দিয়ে বই করতে চায়, বই করার ব্যাপারে আমি হেল্প করতে পারবো। থার্ড হচ্ছে কারাবিধির সংস্কারের কাজ করতে পারবো। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নোয়াখালী জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি নোয়াখালীতে। নোয়াখালীর জেলা প্রশাসক আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৈয়দ ইস্তেক আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে। আমরা জানি যে নিজুম দ্বীপের দেশ নোয়াখালী বলা হয়, তো নিজুম দ্বীপের দেশের প্রতি যে নিজুম দ্বীপের প্রতি মানুষের একটা আলাদা একটা টান আছে, আগ্রহ আছে, ওখানকার প্রকৃতি মানুষকে মুগ্ধ করে। তো এখানকার নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে কেমন আছে? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে এটি একটি বিচ্ছিন্ন একদম প্রান্তিক ইউনিয়ন আমাদের নোয়াখালী জেলা, এবং জেলা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এবং বঙ্গোপসাগরের একদম কোলে এটা। এখানে পুলিশের একটি তদন্ত কেন্দ্র আছে সেখানে, এবং এটা মূলত দূরবর্তী হওয়ায় এখানে ওভাবে অবকাঠামোগত সুযোগ সুবিধাটা কম। এমনি এর দিক থেকে আপনি এখানে নৌবাহিনীর কোস্টগার্ড আছে, পুলিশের তদন্ত কেন্দ্র আছে, সব মিলিয়ে আমার মনে হয় যে এখানে যে আপনি নিরাপত্তার কথা বলছেন যথেষ্ট নিরাপদ এখনো আছে। রাস্তাঘাটের একটু খানাখন্দ আছে। আচ্ছা, আপনারা জানেন যে নোয়াখালীতে প্রায় 1.5 মাস যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে এবং জলাবদ্ধতা একটা সমস্যা তো রয়েছে। গত বছরেও আমরা খানাখন্দ যেগুলো বিশেষ করে এই যে হাসপাতাল রোড, এটা আমরা ভালো করেছিলাম, কিন্তু এবছর আবার এই পানিতে, বর্ষার পানিতে এটা আবার একই অবস্থা, নষ্ট হয়েছে। আশা করছি বৃষ্টিটা কমে গেলে আবার আমরা কাজ করতে পারবো পুরসভার মাধ্যমে। এখনকার রাজনৈতিক পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি কেমন দেখছি? বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত স্থিতিশীল সব দিক থেকেই। রাজনৈতিক দলগুলো তারা তাদের কর্মসূচি পালন করছে স্বাধীনভাবে, এবং আপনি যেটা বললেন যে সীমানা নির্ধারণ নিয়ে যেটাই এখন আন্দোলন চলছে মানুষের মাঝে, এটি নির্বাচন কমিশন থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটা আমাদেরও আসলে এটা আওতার বাইরে। এটা বলা হয়েছে যদি বিজ্ঞপ্তি অনুযায়ী যে তাদের যদি কোনো অভিযোগ থাকে বা তাদের কোনো যদি বক্তব্য থাকে লিখিত হবে 10 তারিখের মধ্যে তাদেরকে জানাতে হবে। পাশাপাশি অবৈধ স্থাপনা আছে, এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য আমরা ইতিমধ্যেই সাঁড়াশি অভিযান শুরু করেছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে নোয়াখালী জেলার সকল উপজেলাতে এই অভিযান চলছে। ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছিলেন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস। আমরা আগামীকালকে যাব লক্ষ্মীপুর জেলায়, সেখানকার সমস্যাগুলো কি আমরা তুলে ধরার চেষ্টা করব এবং সম্ভাবনাগুলো কি সেগুলো জানার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ভারতের উপর আরও 25% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এ নিয়ে সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প।
ভারত রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে ভারতকে মোট 50% শুল্ক দিতে হবে। নির্বাহী আদেশে বলা হয়, ওই আদেশ জারির 21 দিন পর রাত 12:01 থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে এই শুল্ক। ট্রাম্পের অভিযোগ, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে। এ কারণেই তাদের উপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিরপুরে শুরু হলো বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি। আগামী 14 আগস্ট পর্যন্ত চলবে শুধু ফিটনেস ট্রেনিং। হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ক্যাম্প, যেখানে মুশফিককে দেখে কিছুটা অবাক হতেই পারেন। রঙিন পোশাকের ক্রিকেটকে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন বিদায়, শুধু চালিয়ে যাচ্ছেন টেস্ট ফরম্যাট। তবুও নিজেকে ফিট রাখতে আপ্রাণ চেষ্টা মিস্টার ডিপেন্ডেবলের। মিরপুরে সকাল 8টায় শুরু হয় প্রথম দিনের ক্যাম্প। ওয়ার্ম আপ দিয়ে শুরু, এরপর ফিটনেস ট্রেনিং। প্রথম দিনের মূল কাজ ছিল 1600 মিটার রানিং। ন্যাথান ক্যালির অধীনেই পুরোটা সেশন কাটিয়েছে ক্রিকেটাররা। দেখা হয়েছে ক্রিকেটারদের স্টামিনাও, কে কত কম সময়ে দৌড় শেষ করতে পারেন। 6 মিনিটের মধ্যে দৌড় শেষ করা ক্রিকেটারদের দেয়া হয়েছে A+ গ্রেড। পাকিস্তান সিরিজের পর যেহেতু লম্বা এক ছুটিতে ছিল ইমনরা, তাই প্রথম দিনে শুধু পরখ করা হয়েছে ক্রিকেটারদের ফিটনেসের কি অবস্থা। আগামী 10 আগস্ট মূল ফিটনেস পরীক্ষা দেবে শান্ত সৌম্যরা। পরীক্ষা দেওয়ার পর আরও 4 দিন চলবে ফিটনেস ট্রেনিং। যাদের আরও উন্নতি দরকার তাদের দেয়া হবে নির্দিষ্ট কর্মপরিকল্পনাও। মাঠের দৌড়ঝাঁপ শেষে জিমে কিছুটা সময় কাটিয়েছে ক্রিকেটাররা। প্রথম দিনে দেখা যায়নি অধিনায়ক লিটন দাস, তাসকিন, মেহেদী মিরাজকে। আগামী 15ই আগস্ট সিলেট যাওয়ার কথা রয়েছে ইমন শরীফুলদের। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।